নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। আপনাদের কাছে জানিয়েছিলাম যে গান্ধীজির হত্যা 30শে জানুয়ারি 1948 এই সম্পর্কে একটি প্রতিবেদন হাজির করব। ইতিমধ্যেই প্রথম পর্বটি আপনাদের সামনে এনেছি, বাকি রয়ে গেছে এই দ্বিতীয় পর্বটি। এই দ্বিতীয় পর্বটি আপনাদের কাছে হাজির করছি। বিষয়বস্তু হচ্ছে যে গান্ধীজি কি নিজে বুঝেছিলেন যে তিনি খুন হয়ে যেতে পারেন? না হলে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা বিড়লা হাউসে করা হয়েছিল, তিনি সেটিকে কঠোর অবস্থাটাকে তিনি কিন্তু ঢিলে করে দেন। তিনি বলেন আমার জন্য এরকম কোনো ব্যবস্থা করতে হবে না। তাছাড়া যেসব দর্শনার্থীরা তার সঙ্গে দেখা করতে আসতেন বিড়লা হাউসে, তিনি যখন প্রার্থনা সভা করতেন, তার অনুগামীরা আসতেন, তাদের একটু রাস্তায় আর কি গেটেতে তাদের পরীক্ষা করার ব্যবস্থা ছিল, অর্থাৎ তাদের একটু চেক করা হতো। গান্ধীজি তাতেও আপত্তি জানিয়েছিলেন এবং সে ব্যাপারেও ঢিলে ঢালা বিষয়টি হয়ে যায়। অর্থাৎ গান্ধীজি নিজে বুঝেছিলেন যে তার দলের ভেতর এবং ওই যে হিন্দুত্ববাদী সংগঠনরা রয়েছে, তাদের কেউ না কেউ তাকে হত্যা করতে পারে, কারণ এর আগে 4বার প্রচেষ্টা হয়ে গেছে, সুতরাং আবার এরকম প্রচেষ্টা হবে। তিনি এও বলেছিলেন যে এখন যে অবস্থা, আমি ওই 125 বছর বয়স পর্যন্ত সুস্থ শরীরে বেঁচে থাকবো এরকম ইচ্ছে আমার আর নেই, তিনি স্বীকারই করেছিলেন। পরবর্তীকালে আরো অনেকগুলো বিষয় কাজ করেছে। তার একান্ত বিশ্বাসযোগ্য সঙ্গী অর্থাৎ তার একান্ত সচিব ছিলেন মহাদেব দেশাই। যখন ভারত ছাড়ো আন্দোলন হলো 1942-এ 9ই আগস্ট, সবাই গ্রেপ্তার হয়েছিলেন। তাদের নিয়ে গিয়ে আগা খাঁ প্যালেসে রাখা হলো। 9ই আগস্ট গ্রেপ্তার হলেন আর 15ই আগস্ট প্রয়াত হলেন এই মহাদেব দেশাই। সেই সময় কিন্তু খুব শকড হয়েছিলেন গান্ধীজি। তার আগে তার স্ত্রী মারা গেছেন, একমাত্র বিশ্বাসযোগ্য ছিলেন এই মহাদেব দেশাই। তার মৃত্যুতেও তিনি খুব একাকী বোধ করতে লাগলেন। তাছাড়াও তার 36 বছর যখন বয়স, তখন তিনি একটা দর্শনে বিশ্বাস করতে শুরু করে দিলেন। সেটা হচ্ছে যৌনতার দর্শন। কি না, যৌনতা হবে শুধুমাত্র সন্তান জন্মদানের জন্য, এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যৌনতা থাকা উচিত নয়। এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নৈতিক চরিত্র তৈরি করতে গেলেও এই সংযমের খুব প্রয়োজনীয়তা আছে, এরকম একটা দর্শন তিনি বিশ্বাস করতে শুরু করলেন। এবং তিনি নাকি নগ্ন হয়ে বিছানায় শুতেন এবং তার সঙ্গে আরো কয়েকজন মহিলা, তার অনুরাগী যারা, তারা শুতেন। এমনকি তার একজন নাতনি সমান, তার নাম হচ্ছে মানুবেন। মানুবেনের বয়স তখন খুব কম, মাত্র 33 বছর। তখন তার বয়স প্রায় 77-78। তখনও পর্যন্ত তিনি নাকি তাদের সঙ্গে নগ্ন অবস্থায় শুতেন এবং সংযম রক্ষা করার যে পরীক্ষা, সেই পরীক্ষা তিনি করতেন। এই কথাবার্তা যখন বাজারে প্রচারিত হয়ে পড়লো, তখন কিন্তু নেহরুজি আপত্তি জানিয়েছিলেন, বল্লভভাই প্যাটেলও আপত্তি জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ সরাসরি আপত্তি জানাননি, কিন্তু তিনি বলেছিলেন যে যৌনতা মানুষের স্বাভাবিক প্রকৃতি, সেটাকে চেপে রাখা যায় না, উচিত নয়। কিন্তু সরাসরি গান্ধীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। আর রইল বাকি ওই হিন্দুত্ববাদী সংগঠন, তারাও কিন্তু গান্ধীজির এটি নৈতিক অধঃপতন হিসেবে প্রচার করতে শুরু করে দেন। আর সব বিষয়গুলো কিন্তু গান্ধীজি বুঝতেন যে কিরকম ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। এদিকে স্ত্রীর মৃত্যু, তার সঙ্গে সঙ্গে মহাদেব দেশাইয়ের মৃত্যু, এবং 47-এ কংগ্রেস ক্ষমতা দখলের পর যে কংগ্রেসে গান্ধীজির কাছে একদম মানে পিতৃ সমান ছিলেন নেহরুজি, বল্লভভাই প্যাটেলের কাছে, তারাও একটা দূরত্ব তৈরি করে নিলেন। কেননা কেন না, আমাদের গান্ধীজি 1947-এ বলেছিলেন, একটি সংগঠন তৈরি করেছিলেন, জনসেবক সংঘ। তিনি বলেছিলেন যে এটি নতুন করে মানুষের জন্য কাজ করবে, আর কংগ্রেস ওই যে দল বা প্ল্যাটফর্ম, সেটার আর কোনো প্রয়োজন নেই, সেটাকে বিলুপ্ত করে দেওয়া হোক। স্বাভাবিকভাবে তখন ক্ষমতায় এসে গেছেন নেহরুজি এবং প্যাটেলজি। তারা দেখলেন যে কংগ্রেস নামের সঙ্গে একটা ঐতিহ্য তৈরি হয়ে আছে, ওটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে তাদের অস্তিত্ব সংকটে হয়ে পড়বে। সুতরাং তারাও মুখে না বললেও মনে মনে গান্ধী বিরোধী ছিলেন।
না হলে বিড়লা হাউসে যখন গান্ধীজি ছিলেন জীবনের শেষ কটি দিন, তার যে ধরনের মানে সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত সেটা তো ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সেভাবে কিছু ব্যবস্থা করেননি। পরে যখন তিনি নিহত হলেন, তখন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী একটি পদত্যাগ পত্র পাঠিয়ে তিনি বলেছিলেন যে আমি পদত্যাগ করতে চাই। তাকে আটকে দিয়েছিলেন নেহেরু। কেন আটকে দিয়েছিলেন সে কথা আগেও বলেছি। যারা প্রথম পর্বটি দেখেননি তাদেরও জানিয়ে রাখি, নেহেরুজি বুঝেছিলেন যে তার দলের মধ্যে প্যাটেল প্রধানমন্ত্রী হন, এটাই বেশিরভাগ মানুষ চেয়েছিলেন, কিন্তু গান্ধীজির কথাতে প্যাটেল হতে পারেননি। সুতরাং প্যাটেল যদি এখন পদত্যাগ করেন, তাহলে দলের মধ্যে এই 1 বছর স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু বিদ্রোহ দেখা দিলে পরে আবার তার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে। যার জন্য প্যাটেলকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালেন। প্যাটেল এসে আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করলো। আর 1 বছরের মধ্যেই কি এক কারণে তিনি সেই নিষেধাজ্ঞা আবার তুলেও নেন। এসব ইতিহাসের কথা আপনারা জানেন, কিন্তু আমাদের বিষয়বস্তু তা নয়। আমাদের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে এই গান্ধীজি নিজেই আন্দাজ করেছিলেন যে তিনি খুন হয়ে যেতে পারেন, নয় তার ঘরের ভেতরের লোক অর্থাৎ কংগ্রেস দলের নেতাদের হাতে, আর নয়তো ওই বিরোধী হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের হাতে। এটা তিনি হয়তো ভালোই বুঝেছিলেন। এই সম্পর্কে একটা প্রতিবেদন চলুন প্রথমে আপনাদের সামনে হাজির করছি, দেখুন। সর্বশেষ মহাত্মা গান্ধীজিকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল 20 জানুয়ারি 1948। 1947-এর 17 নভেম্বর পুনাতে গান্ধী হত্যার পরিকল্পনা নিয়ে এক শলা পরামর্শ করেন নারায়ণ আপ্তে এবং দিগম্বর ওয়াতকে। এই মিটিংয়েই নারায়ণ আপ্তে দিগম্বরকে অস্ত্র সংগ্রহের কথা বলেন। ডিসেম্বর মাস পর্যন্ত চলে অস্ত্র সংগ্রহের কাজ। 9 জানুয়ারি 1948 নারায়ণ আপ্তে দিগম্বর ওয়াতকে জানান বিষ্ণু কারকারের সঙ্গে কয়েকজন অস্ত্র বিশেষজ্ঞ হিন্দুত্ববাদী মানুষ আসবেন রাত 8:30টায় অস্ত্রগুলি দেখতে। রাত 8:30টায় বিষ্ণু কারকারে 3 জনকে নিয়ে এলেন। এদেরই একজন ছিলেন মদনলাল পাওয়া। তুলোর স্ল্যাবে রাখা এক বাক্সে দেখানো হয় একটি বন্দুক ও 5টি হাত গ্রেনেড। 10 জানুয়ারি 1948 নারায়ণ আপ্তে একটি অস্ত্রের দোকানে এলেন, সঙ্গে দিগম্বর রিভলভারের খোঁজে। এরপর হিন্দু রাষ্ট্রের অফিসে এসে বন্দুকের বদলে রিভলভার জোগাড় করার কথা জানালেন। দিগম্বর জানিয়েছিলেন 2টো রিভলভার জোগাড় সম্ভব নয়, 2টো বড় বন্দুক ও 5টি হ্যান্ড গ্রেনেড জোগাড় করা হয়েছে। 14 জানুয়ারি নাথুরাম ও নারায়ণ সন্ধ্যের ট্রেন ধরে পুনে থেকে বোম্বে চলে আসেন। একই দিনই বোম্বে পৌঁছে যান দিগম্বর ওয়াতকে ও তার ভৃত্য শঙ্কর, সঙ্গে 2টি বন্দুক, তুলোর স্ল্যাব এবং 5টি হ্যান্ড গ্রেনেড। দীক্ষিত এই অস্ত্র মহারাজ নামে একজনের বাড়িতে রেখে সাভারকার সদনে ফিরে আসেন। 15 জানুয়ারি 1948 সকাল 7:15 নাগাদ নাথুরাম ও নারায়ণ 17 তারিখে একটি বোম্বে থেকে দিল্লির বিমানের টিকিট বুক করলেন। নাথুরাম টিকিটে নাম দেন DN কারবারকার আর নারায়ণ নাম দিলেন S মার্থ। সেদিনই বিষ্ণু কারকারে মদনলাল পাওয়া ও দিগম্বর নারায়ণের ওই বন্দুকের লাগেজ বিষ্ণু কারকরকে দেন ট্রেনে মদনলালকে নিয়ে দিল্লি পৌঁছানোর জন্য। 17 জানুয়ারি 1948 দিগম্বর ও শঙ্কর ভোরবেলা বোম্বে পৌঁছে যান। বোম্বেতে দেখা হয় গডসের সঙ্গে। 3 সমর্থকের কাছ থেকে 2100 টাকা নিয়ে হিন্দু মহাসভার অফিস থেকে শঙ্করকে নিয়ে 4 জন পৌঁছে যান সাভারকার সদনে। একই দিনে দিল্লি পৌঁছে যান গডসে ও আপ্তে। যান সন্ধ্যার ফ্লাইটে। দিগম্বর ও শঙ্করও দিল্লি রওনা দেন ট্রেনে। 17 থেকে 19 জানুয়ারি 1948 দিল্লিতে বিষ্ণু কারকারে ও মদনলাল পাওয়া শরীফ হোটেলে ওঠেন। নাথুরাম S দেশপান্ডে ও নারায়ণ আপ্তে M দেশপান্ডে নাম নিয়ে হোটেলের রুম বুক করেন। দেরিতে হলেও দিগম্বর ও শঙ্কর দিল্লি পৌঁছে যান 19 জানুয়ারি রাতে।
দুজনেই হিন্দু মহাসভার অফিসে গিয়ে নাথুরাম গডসের ভাই গোপাল গডসের সঙ্গে দেখা করে আসেন। 20শে জানুয়ারি খুব ভোরে বিড়লা হাউসে গিয়ে কারকারে, দিগম্বর ও শঙ্কর রেইকি করে বেরিয়ে আসেন। পেছনের গেটে গিয়ে দেখেন গান্ধীজি যেখানে প্রার্থনায় বসেন সেখানে অপেক্ষা করছেন নাথুরাম গডসে। নির্ধারিত সময় গ্রেনেড ছুঁড়ে ভিড় হটানো হলো, কিন্তু গ্রেনেডগুলি শক্তিশালী ছিল না। আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকে পালালো বটে, কিন্তু বিশৃঙ্খল অবস্থায় গুলি চালানো সম্ভব হলো না। ফলে গান্ধীজি এ যাত্রায় বেঁচে গেলেন। ধরা পড়ে গেলেন মদনলাল পাওয়া, বাকিরা পালিয়ে গেল। পুলিশ জানতে পারে ষড়যন্ত্রের কথা, ফলে নিরাপত্তা বাড়ানো হলো বটে, কিন্তু গান্ধীজি দেহরক্ষী নিতে রাজি হলেন না তেমন। সাক্ষাৎ প্রার্থীদের পরীক্ষা করতে দিতেও তার আপত্তি জানালেন। তাহলে কি গান্ধীজি বুঝেছিলেন কংগ্রেস দলে ক্ষমতা লোভীদের ভিড়ে তার প্রয়োজনীয়তা ফুরিয়েছে? তাই কি আর বেঁচে থাকার ইচ্ছেটাও চলে গিয়েছিল? তিনি কি স্থির নিশ্চিত হন যে আরএসএস বা কংগ্রেসেরও কেউ কেউ তাকে খুন করতে পারে? তাই কি গান্ধীজি 1947-এর পর লোকসেবক সংঘ নামে এক জনসেবামূলক সংগঠন গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন অনুরাগীদের এবং বলেছিলেন যে কংগ্রেস এবার উঠিয়ে দেওয়া উচিত, অর্থাৎ কংগ্রেসের আর অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। আর এতেই কিন্তু ক্ষেপে গিয়েছিল এবং নিজের বিপদ দেখতে পেয়েছিল কংগ্রেসের তৎকালীন ছোট বড় নেতারা। আগের পর্বেই আপনাদের জানিয়েছিলাম যে মহাত্মা গান্ধীর শরীরে 30শে জানুয়ারি 3টে গুলি পাওয়া গিয়েছিল। এই 3টেই গুলি করেছিলেন নাথুরাম গডসে। নাথুরাম অবশ্য পরে যখন পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি দেন, তখন বলেছেন যে আমি চেয়েছিলাম 2টো গুলিতেই গান্ধীজিকে শেষ করতে, কিন্তু 3য় গুলিটা হঠাৎ করে আমার হাত স্লিপ করাতে গুলিটা বেরিয়ে যায়। কিন্তু 4র্থ গুলি, এ নিয়ে তো একটা বিতর্ক হয়েছিল। 4র্থ গুলি কি করে এলো? সেটা নাকি গান্ধীজির যে চাদরটা গায়ে ছিল সেটা মনুবেন নাকি পেয়েছিলেন 4র্থ গুলিটা। এটা নিয়ে একটা বিরাট একটা কিন্তু রহস্য আছে। পরবর্তীকালে কিন্তু সেটা প্রমাণিত হয়নি, যার জন্য ওই 3টে গুলির কথাই উল্লেখ আছে। এবং একমাত্র খুনি হিসেবে 7জন 8জন থাকা সত্ত্বেও 2জন, নারায়ণ আপ্তে এবং আমাদের নাথুরাম গডসে, এই 2জনের ফাঁসি হয়েছিল। বাকি একজন ছিলেন, তার নাম দিগম্বর ভটকে, তিনি রাজসাক্ষী হওয়ার জন্য তাকে বেকসুর মুক্তি দেওয়া হলো, আর বাকিদের দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এখন এই যে 4র্থ গুলির বিষয়টি, এটা নিয়ে একটি রহস্য রয়ে গেছে। সেই রহস্যটা 2017 পর্যন্ত গড়িয়েছে। নাথুরাম স্বীকারোক্তিতে জানিয়েছিলেন, আমি 2টি মাত্র গুলি চালিয়ে গান্ধীজিকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু অসাবধানবশত 3য় গুলিটি বেরিয়ে যায় রিভলভার থেকে, যা গান্ধীজিকে বিদ্ধ করে। অন্যদিকে গান্ধীজির সর্বক্ষণের সঙ্গী নাতনি মানু ভেনো সেই হত্যা মুহূর্তের সাক্ষী ছিলেন। তিনি তার সাক্ষ্যে বলেন 4টি গুলির আওয়াজ তিনি শুনেছিলেন। রক্তাক্ত দেহ থেকে গান্ধীজির কাপড় সরানোর এবং চাদর সরানোর দায়িত্ব ছিল মানুবেনেরই ওপর। তিনি নাকি এই 4র্থ গুলিটি চাদরের ভাঁজে পেয়েছিলেন। একথা মানুবেন তার স্মৃতিকথাতেও লিখে যান। কিন্তু এই 4র্থ বুলেটটির পরবর্তী সময়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, ফলে আইনি তদন্ত আর এগোয়নি। দ্য গার্ডিয়ান পত্রিকা গান্ধী হত্যার পরের দিন লিখেছিল, গডসেই 4র্থ গুলি দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন সার্জেন্ট তার হাত ধরতে যান। ঝাঁকুনিতে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গান্ধীজির দেহে বিদ্ধ হয়। সংবাদ সূত্র বলছে, নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক রবার্ট ট্র্যাম্বুল ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি লিখেছেন, আমেরিকান দূতাবাসের সাথে যুক্ত এক ভাইস কনসাল ও তদানীন্তন সময়ে ভারতে আসা ল্যাংস্টার ম্যাসের টম রেইনার গডসেকে আটক করেন। অন্য এক সূত্র বলছে, গান্ধীজির চলার পথে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল গুরুবচন সিং নামে এক দেহরক্ষীর, কিন্তু সেদিন তিনি একটু দেরিতে বিড়লা হাউসে আসেন।
ভারতীয় সংবাদ সংস্থার সূত্র বলেছে, দিল্লির বিড়লা হাউসের মালি রঘু নায়ক প্রথম লক্ষ্য করেন গডসে পকেট থেকে রিভলভার বার করে গান্ধীজিকে হত্যা করার উদ্যত হচ্ছেন। তিনি প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন, তবে গডসেকে ধরিয়ে দেন সমবেত জনতার হাতে। দীর্ঘ 21 মাসের তদন্তে প্রমাণিত হয় গান্ধী হত্যার দায় নাথুরাম গডসে ও তার সহযোগী নারায়ণ আপ্তের। ফলে দুজনের ফাঁসির আদেশ হয়। গ্রেপ্তার হয়েছিলেন নাথুরাম গডসের ভাই গোপাল গডসে, বিষ্ণু কারকারে, দিগম্বরের পরিচারক শঙ্কর, দত্তাত্রেয় পারসুরে এবং দামোদর সাভারকার। বিচার হয় 149 জন প্রত্যক্ষদর্শীর বয়ান, 404টি তথ্যচিত্র ও 80টি প্রমাণের ভিত্তিতে। অন্যদিকে প্রমাণের অভাবে সাভারকার খালাস হন, রাজসাক্ষী হওয়ায় দিগম্বর মুক্তি পান, বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2017 চতুর্থ গুলিটি কার জানতে চেয়ে অভিনব ভারত নামে এক ট্রাস্টের সদস্য ও সাভারকার ভক্ত পঙ্কজ ফার্নিস জনস্বার্থ মামলা করেন শীর্ষ আদালতে। তার দাবি, চতুর্থ গুলিতেই গান্ধীজির মৃত্যু হয়েছিল। ফার্নিসের দাবি, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ফোর্স 136-এর কোনো কর্মী এই গুলি চালিয়েছিল। পাশাপাশি তিনি এও দাবি করেন, মার্কিন গুপ্তচর সংস্থা সিআই এর পূর্বে নাম ছিল ওএসএস, অর্থাৎ অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস। তারা গান্ধীজিকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট গান্ধী হত্যা মামলার পূর্ণ তদন্তের দায়িত্ব দেয় প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল অমরেন্দ্র সারনকে। গান্ধী হত্যা মামলার 4000 পাতার রেকর্ড, 1969 সালে জীবনলাল কাপুর তদন্ত কমিশনের রিপোর্ট ও অন্যান্য নথি দেখিয়ে অমরেন্দ্র সারন শীর্ষ আদালতে রিপোর্ট দেন। সেই রিপোর্টে চতুর্থ বুলেটের কোনো প্রামাণ্য নথি নেই বলে তিনি জানান। পঙ্কজ ফার্নিস যে ব্রিটিশ গুপ্তচর সংস্থা ফোর্স 136-এর বিরুদ্ধে গান্ধী হত্যার অভিযোগ জানিয়েছিলেন, দেখা যাক ব্রিটিশ গুপ্তচর এই সংস্থার পরিচয় কি। ফোর্স 136 ব্রিটিশ প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ এসওএফ এর এক গোপন সংস্থা। মূলত চীনা ও কানাডিয়ানদের নিয়ে গঠিত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার জাপানি দখলকৃত অঞ্চলে গুপ্তচর বৃত্তি, নাশকতামূলক কাজ ও প্রশিক্ষণ দেওয়াই এই সংস্থার কাজ ছিল। 20 জানুয়ারির আগেও তিনবার গান্ধী হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়। গান্ধীজি নিজেও জানতেন যে কোনো দিন তিনি খুন হয়ে যেতে পারেন, শত্রু আসতে পারে ঘর বা বাইরে থেকে। তবু তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার বিরোধী ছিলেন। তিনি কি চাইছিলেন না বেঁচে থাকতে? তিনি আসলে ভালোই বুঝেছিলেন যে তার রাজনৈতিক সিদ্ধান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ছাড়াও কংগ্রেসের ভেতরের অনেকেই তার বিরুদ্ধে অসন্তুষ্ট। তাকে খুন পর্যন্ত করতে পারেন। প্রশ্ন, তার কর্মপদ্ধতির কি কংগ্রেসের বিরোধিতা হয়েছিল? কি কারণেই বা হিন্দুত্ববাদী সংগঠনগুলি গান্ধী হটানোর সংকল্প নিয়েছিল? আগেই বলেছি, গান্ধীজি ক্রমশ তার কংগ্রেস সংগঠনের মধ্যে কিন্তু একটা চাপের মধ্যে পড়ে যাচ্ছিলেন। অর্থাৎ তার যে দর্শন, তার যে কথাবার্তা বা তার যা পদক্ষেপ অনেকেরই পছন্দ হচ্ছিল না। তার নেতৃত্বের একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছিল। তখন তার একমাত্র বিশ্বাসযোগ্য যে ব্যক্তিটি ছিলেন তিনি হচ্ছেন মহাদেব দেশাই। তিনি একটি বই লেখার ব্যাপারে গান্ধীজির সঙ্গে পরিচিত হয়েছিলেন, সেটা 1915 সালে। 2 বছরের মধ্যেই, অর্থাৎ 1917 সালে তিনি কিন্তু গান্ধীজির সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে যান যে তিনি গান্ধীজির একান্ত সচিব হয়ে গেলেন। এই মহাদেব দেশাইয়ের বিষয়টি আপনাদের একটু জানা দরকার। অনেকেই জানেন না মহাদেব দেশাই কে, এবং তার যে রাজনৈতিক বিচক্ষণতা এবং তার যে সঙ্গে আলোচনা করে গান্ধীজি পদক্ষেপগুলো নিতেন, মানে রাজনৈতিক পদক্ষেপগুলো নিতেন, সে বিষয়টা কিন্তু ইতিহাসে তেমন ভাবে স্পষ্ট নেই। সুতরাং মহাদেব দেশাইকে না জানলে গান্ধীজিকে জানাটাও বোধহয় সম্পূর্ণ হয়ে উঠবে না। চলুন আমরা জেনে নিই মহাদেব দেশাই সম্পর্কে।
মহাদেব হরিভাই দেশাই, জন্ম 1 জানুয়ারি 1892, গুজরাটের সুরাট জেলার সরস গ্রামে। পিতা হরিভাই দেশাই ছিলেন একজন স্কুল শিক্ষক। পড়াশোনা তৎকালীন বোম্বাইয়ের এলফিনস্টোন কলেজে। 1915-তে একটি গ্রন্থ প্রকাশের জন্য পরামর্শ নেওয়ার জন্য গান্ধীজির সঙ্গে পরিচিত হন। পরিচয় ক্রমশ সুদৃঢ় হওয়ায় 1917 থেকে আমৃত্যু গান্ধীজির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন এই মহাদেব দেশাই। সাংবাদিকতাও করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়। 1942 সালের 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে গ্রেপ্তারের পর আগা খান প্রাসাদে হৃদরোগে আক্রান্ত হয়ে 15 আগস্ট মারা যান। তাকে বলা হতো গান্ধী দর্শনের প্রদর্শক প্লেটো। স্ত্রীর মৃত্যুতে গান্ধীজি যতটা না ব্যথিত হয়েছিলেন তার থেকে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মহাদেব হরিভাই দেশাইয়ের মৃত্যুতে। 1947-এর 15 আগস্ট গান্ধীজি দিল্লিতে না থেকে কলকাতায় চলে এলেন হিন্দু মুসলিম বিদ্বেষের আগুন নেভাতে। যদি এটাই কারণ হয়, তাহলে 14 আগস্ট মধ্যরাতে নেহেরুজি যখন দিল্লিতে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, রেডিওতে চলছিল যার ধারা বিবরণী, সেসব কান না দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বাধীনতা আন্দোলনে যার প্রধান ভূমিকা, সেই তিনি সাফল্যের মুহূর্তে ঘুমিয়ে রইলেন। গান্ধীজি নিজেও বুঝেছিলেন তাকে নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে, আর এই বিতর্ক বাড়া মানেই তার শত্রু সংখ্যা বেড়ে যাওয়া। তিনি যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারেন, সে কথা যে তিনি ভেবেছিলেন, এ কথা তো আমি এর আগেও জানিয়েছি, আবারও সে কথাটা বলছি। এই গান্ধীজির এত বিতর্ক গান্ধীজিকে যে ঘিরে, সে সম্বন্ধে কিছু কিছু অজানা তথ্য থেকে গেছে, অন্তত আমার কাছে অজানা ছিল, হয়তো আপনাদের কাছে জানা। তবু আমি, যেহেতু আমার অজানা, সেহেতু আপনাদের কাছে সেই কিছু কিছু তথ্য তুলে ধরছি। সবকিছু মিলে দুয়ে দুয়ে চারটা আপনারাই বিচার করে দেখবেন। এ সম্পর্কে একটি বই আপনাদের সামনে হাজির করছি। বইটি হচ্ছে এ এক অন্য ইতিহাস। বইটি লিখেছেন গোলাম আহমেদ মোর্তাজা। তিনি একজন গবেষক। তিনি এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, রাজনীতি এবং ভারতবর্ষের সংস্কৃতি এইসব নিয়ে, এবং বিশেষ করে বাংলা সংস্কৃতি নিয়ে তিনি অসংখ্য বই লিখেছেন এবং গবেষণা করেছেন। কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে। তিনি যে এই এ এক অন্য ইতিহাস বইটি লিখেছিলেন, সে বইয়ের 208 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি, একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতের বিখ্যাত অন্যতম ধনকুবের স্যার আগা খানের যে রাজপ্রাসাদ, সেখানে গান্ধীজিকে বন্দী করে রাখা হতো। সেখানেই তার সঙ্গে ভক্তবৃন্দ এবং সাক্ষাৎ প্রার্থীরা দেখা করতে পারতেন। এই তথ্য সুশীল কুমার ধারা তার ভারত ছাড়ো আন্দোলন ও গান্ধীজি বইয়ের পশ্চিমবঙ্গ গান্ধী সংখ্যাতে 1995 সালের পৃষ্ঠা নম্বর 71-এ তিনি লিখেছেন। লেখকদ্বয়কে যদি গান্ধীর শত্রু ধরে নেওয়া যায়, তাহলে গান্ধীজি স্বয়ং যে বই লিখিয়েছেন, সেই গান্ধী রচনা সম্ভার বলে পরিচিত, সেটা পড়লেও মনে না হওয়ার কোনো কারণ নেই যে গান্ধীর সঙ্গে ইংরেজের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, যা অত্যন্ত রহস্যময়ও বটে। গান্ধী স্বয়ং বলেছেন, আমার জেলে আসার জন্য প্রস্তুত হওয়ার আলাদা ধরন ছিল। জেল তো নয়, যেন কোনো উৎসবে যাইতে প্রস্তুত হইতেছি। পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার হিলি সজ্জন আশ্রমে না আসিয়া অনুসুয়া বেনকে দিয়া খবর পাঠাইলেন যে তিনি আমাকে গ্রেপ্তার করিবার জন্য ওয়ারেন্ট লইয়া আশ্রমের দরজায় মোটরে অপেক্ষা করিতেছেন। আমার তৈরি হওয়ার জন্য যতটা সময় লাগে, তাহা আমার ইচ্ছা মতো লইতে বলিয়া দিয়াছিলেন। গান্ধী রচনা সম্ভার 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 145। গান্ধীজি আরো লিখেছেন, আর কিছু না হোক, কয়েক সপ্তাহ সবরমতী জেলে একান্তে কাটাইতে পারিব এমন আশা করিয়াছিলাম। আমি ভাবিয়াছিলাম যে সরকার আমাকে দীর্ঘদিন কোনো এক জায়গায় রাখিবেন না, কিন্তু টানিয়া লইয়া যাইবার জন্য প্রস্তুত ছিলাম না। পাঠকের স্মরণ থাকিতে পারে যে 20 তারিখে আমাকে এক স্পেশাল ট্রেনে করিয়ে লইয়া যাওয়া হয়। যে কর্মচারীদের প্রতি আমাকে স্থানান্তরিত করার ভার পড়িয়াছিল, তাহাদের ভদ্রতার সীমা ছিল না। সারা রাস্তায় তাহারা আমার কোনো অসুবিধা হইতে দেন নাই। পৃষ্ঠা নাম্বার 148, গান্ধী রচনা সম্ভার 3য় খণ্ড। গান্ধীজি আরো লিখছেন, আমি যে সাধারণ খাদ্য খাই
তা না খাইয়া বিশেষ খাদ্য গ্রহণ করা উচিত বলিয়া জেল সুপারের মনে অত্যন্ত চিন্তা জাগিল। তাহার ইচ্ছা ছিল আমি যেন মাখন খাই। আমি তাহাকে বলিয়াছিলাম আমি কেবল ছাগলের দুধের মাখনই খাইতে পারি। তিনি অমনি বিশেষ হুকুম করিলেন যে ছাগলের দুধের মাখন তাড়াতাড়ি আনা চাই। মাখন আসিল, এমন কি দিয়া মাখন খাওয়া যায় সে প্রশ্ন উঠিল। আমি বলিলাম কিছু আটা যেন দেন। তাহা দেওয়া হইল, কিন্তু এত মোটা আটা যে উহা আমার হজম করিতে কষ্ট হইত। কিছু মিহি আটা আনা হইল ও আমাকে 20 তোলা করিয়া দেওয়া হইল। এত আটা দিয়া আমি কি করিব? পৃষ্ঠ নাম্বার 149। তাহলে কি তাদের কথাই সত্য যারা মনে করেন গান্ধীজি ব্রিটিশেরই শিক্ষণপ্রাপ্ত বাছাই করা রেডিমেড নেতা? তাহলে কি তাদের একথাও সত্য যে আজ যাদের নেতা বলে পরিচিতি তাদের অধিকাংশই ছিলেন ব্রিটিশের অনুগত হিতাকাঙ্ক্ষী ও স্তাবক? সেই জন্যই কি আমাদের দেশের ওই সমস্ত নেতাদের ব্রিটিশের সঙ্গে আতাতের পত্র আদান প্রদানের সমস্ত ফাইল ভারত ত্যাগের পূর্বেই পুড়িয়ে দিতে হয়েছিল, যে কাগজপত্রের ওজন ছিল প্রায় 4 টনের মতো? শ্রী সুনীল গুহ লিখেছেন, গান্ধীজি যে ইংরেজ সাম্রাজ্যকে ধ্বংস করবার জন্য নেতৃত্ব দান করতে এসেছিলেন তা নয়, তিনি এসেছিলেন বিপ্লবী ভারতকে ধ্বংস করতে এসেছিলেন ভারতের নবসঞ্চারিত শক্তিকে। এ এক মহাসত্য। এই বইটি সুনীল গুহ লিখেছেন তার পৃষ্ঠা নাম্বার 16-তে। এরপর আমরা একটুখানি চলে যাব 214 নম্বর পৃষ্ঠাতে। 214 নম্বর পৃষ্ঠা খুব গুরুত্বপূর্ণ। মহামতি গোপাল কৃষ্ণ গোখলে যে ব্রিটিশের প্রথম শ্রেণীর অনুগত যাচাই ও বাছাই করা 1 নম্বরের সাহায্যপুষ্ট ভক্ত ছিলেন সে বিষয়ে অনেকেরই সন্দেহ করেন না। লর্ড হার্ডিঞ্জের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। 1910 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ছিলেন ভারতের শাসনকর্তা। তিনি গোপাল কৃষ্ণ গোখলেকে প্রশ্ন করেছিলেন, ব্রিটিশরা তল্পি গুটিয়ে ব্রিটেনে চলে গেলে আপনারা কি কর্তব্য করবেন? তখন তুখোর রাজনীতিবিদ তদানীন্তন সর্বভারতীয় নেতা কল্পনাই করতে পারেননি যে ব্রিটিশ বিহীন ভারত হতে পারে। তাই আবেগঘন গম্ভীর কণ্ঠে যা উত্তর দিয়েছিলেন তা আজকের ভারতবাসীর বিচারে বড়ই সাংঘাতিক ও ক্ষতিকর। সেই কথার উত্তরে গোখলে উত্তর দিয়েছিলেন, আপনারা এডেন বন্দরে পৌঁছবার আগেই টেলিগ্রাম করে আপনাদের ফিরিয়ে আনব। অমিতাভ মৈত্র এটি লিখেছেন বর্তমান দিনকাল পত্রিকায় 1 থেকে 15 জুলাই সংখ্যার 1982 সালের পৃষ্ঠা নাম্বার 26-এ। এবার আপনাদের নিয়ে যাচ্ছি একটু 218 নম্বর পৃষ্ঠায়। এখানে গোলাম মোর্তাজা লিখছেন, অখ্যাত আর কুখ্যাত ব্যক্তিরা গান্ধী সম্পর্কে উদ্ভট নতুন কিছু বললে তা উড়িয়ে দেওয়া যেতে পারে বাজে কথা বলে, কিন্তু যারা বঙ্গ ভারত তথা বিশ্ববিখ্যাত ব্যক্তি তাদের গান্ধী বিরোধী মন্তব্যকে শর্ট ক্ষেত্রে উড়িয়ে দেওয়া অন্যায় এবং তা অন্ধতা ছাড়া কিছু নয়। যেমন 1928 সালের জুলাইয়ের 3 তারিখে বিশ্ববিখ্যাত ব্যক্তি রোমা রোলা গান্ধীজিকে এক চিঠি লিখেছিলেন যাতে গান্ধীজির নীতিবিরোধী কর্ম অর্থাৎ যুদ্ধে বা হত্যাকাণ্ডে সহযোগী হওয়ার বিরোধিতা করেছেন তিনি লিখেছেন, আমার ভগিনী 16 ফেব্রুয়ারি ইয়ং ইন্ডিয়া একটি পত্রিকার প্রথম বিশ্বযুদ্ধে আপনার সহযোগিতা সম্বন্ধে আপনার নিবন্ধ আমাকে পড়ে শুনিয়েছেন, কিন্তু আপনার মতো একজন অদম্য সাহসী এবং গভীর বিশ্বাসপরায়ণ ব্যক্তি যিনি আপোষহীনভাবে পাইকারি নরহত্যার নিন্দা করেন জাতির সঙ্গে জাতির রণোন্মদনার, তিনি যখন স্বেচ্ছায় এবং অন্যের বিনা প্ররোচনায় এইরূপ নরমেধে অংশগ্রহণ করতে পারেন তখন পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে দিয়ে আপনার এই কাজ সমর্থন করাতে পারে। বিমলানন্দ শাসমল তার স্বাধীনতার ফাঁকি বইয়ের পৃষ্ঠা 15 নম্বর পাতায় এটি তিনি উল্লেখ করেছেন। এবার আপনাদের সামনে হাজির করছি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস কি বলেছিলেন গান্ধীজি সম্পর্কে। বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বলেছেন, গান্ধী বড়ই সংকীর্ণ, তিনি শিল্প বিজ্ঞানের প্রতি বড়ই উদাসীন ও খর্বহস্ত। মনের এই স্বাভাবিক ও প্রয়োজনীয় ঐশ্বর্যের তার বড়ই অভাব। গান্ধীর প্রচারের কাণ্ড কারখানা দেখে তার প্রতি অনাস্থা এসেছিল নোবেল প্রাইজ প্রাপ্ত বিজ্ঞানী স্যার মেঘনাথ সাহারও।
নোবেল প্রাইজ প্রাপ্ত বলা হয়েছে বটে, কিন্তু তার নাম উল্লেখ ছিল, নোবেল প্রাইজ তখনও পাননি। এখানে মনে হচ্ছে একটুখানি তথ্যের একটু ভুল রয়েছে। যাই হোক, মেঘনাথ সাহা কি বলেছেন? তিনি বলেছেন, আমরা এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না যে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি বাদ দিয়ে শুধুমাত্র চরকা, কোটি বস্ত্র আর গরুর গাড়ি সম্বল করে জীবনযাত্রাকে সচ্ছল বা সুখী করা যায়, বরং বৈজ্ঞানিক আবিষ্কারের যথাযথ প্রয়োগ থেকেই আমাদের জটিল আর্থিক, সামাজিক, এমনকি রাজনৈতিক সমস্যারও সমাধান সম্ভব। এটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ গান্ধী সংখ্যা 1995 খ্রিস্টাব্দে এবং দেশে 9 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে। ডক্টর আম্বেদকর, যিনি কয়েক কোটি অনুন্নত মানুষের নেতা, তিনি স্পষ্ট ভাষায় ছোট্ট করে গান্ধী সম্পর্কে বলেছেন, গান্ধী ছিলেন একজন সফল প্রতারক। ইংরেজিতে তিনি গান্ধীকে বলেছেন সাকসেসফুল হামবাগ। বই গান্ধী সেন্ট অর সিনার বাই ব্যারিস্টার ফজলুল হক, পেজ নাম্বার 2। এই বইতে উল্লেখ আছে আম্বেদকরের এই বক্তব্য। শেষে আর একটু বাকি আছে, আপনাদের নিয়ে যেতে চাইছি 327 নম্বর পৃষ্ঠায়। ননীগোপাল দাস, তিনি একটি ইংরেজি পুস্তক লিখলেন যেটার নাম ওয়াজ গান্ধীজি এ মহাত্মা। গান্ধীজির দর্শন শ্রুতিমধুর হলেও তা নিয়ে থেকে যায় আরো ভাবনা চিন্তার অবকাশ। তার সময় একজন ভারতীয়র দৈনিক গড় আয় ছিল 6 পয়সা। সুতরাং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজন সাধারণ ভারতবাসীর মতো তিনিও প্রতিদিন মাত্র 6 পয়সায় বেঁচে থাকার জন্য খরচা করবেন। কিন্তু 1954 ডিসেম্বরে কলকাতায় যখন তিনি এসেছিলেন, তখন তার 1954 লিখেছে, ভুল হবে, এটা 1944 হবে। 1944 ডিসেম্বরে কলকাতায় যখন তিনি এসেছিলেন, তখন তার খাবারের একটা তালিকা ওই পুস্তকে দেওয়া হয়েছিল। তালিকাটা কি ছিল শুনুন। ভোর 5টা মুসম্বি অথবা কমলা লেবুর রস 16 আউন্স। সকাল 7টা ছাগলের খাঁটি দুধ আর ফলের রস 24 আউন্স। বেলা 12টা 16 আউন্স ছাগলের দুধকে ফুটিয়ে করা হবে 4 আউন্স। তার সঙ্গে 8 আউন্স সেদ্ধ করা টাটকা সবজি, যেমন গাজর, মূলো, টমেটো ইত্যাদি, বিনস। 2 আউন্স কাঁচা সবজি পাতা, যেমন ধনে পাতা, শাক ইত্যাদি। বেলা 2:30 ডাবের জল। সন্ধ্যে 5টায় 16 আউন্স ছাগলের দুধকে ফুটিয়ে আবার 4 আউন্স করে, তারপর 10 আউন্স দুধে ফোটানো খেজুর, কিছু পরিমাণ ফল আর সেই সঙ্গে নারকেল। এরপর গান্ধীজি যখন শয্যাগ্রহণ করতেন, তখন তার 2 পায়ে বেশ খানিকটা খাঁটি ঘি মালিশ করে শুকিয়ে নেওয়া হতো। তিনি প্রতিদিন যথেষ্ট পরিমাণে খাঁটি মধুও খেতেন। গান্ধীজি এক রকমের রুটি খেতেন, তার নাম ছিল খাকড়া। এক একটা রুটিতে থাকতো 5 আউন্স আটা, 5 গ্রেন সোডিয়াম বাইকার্বনেট, অল্প লবণ আর অল্প জল, আর বেশি পরিমাণে ছাগলের দুধের ঘি। তারপর সেটা সেঁকা হতো। সেসব খাবার তৈরি করতে ও তার সেবার দক্ষ রাঁধুনি ও সেবক সেবিকা মোতায়েন থাকতো সবসময়। তিনি কোনো খাবার কখনো তেল দিয়ে খেতেন না, খাঁটি ছাগলের দুধের ঘি দিয়েই তার রান্না বান্না হতো। তাহলে এই রান্না বান্নার যারা অ্যারেঞ্জমেন্ট করতেন এবং ওই যে ছাগল প্রতিপালন হতো, তার যে খরচ, সেটা কি ওই 6 পয়সার মধ্যে ছিল? এই প্রশ্ন আপনারা করতেই পারেন। যাই হোক, তো এহেন গান্ধীজির বিতর্কিত হওয়ার আরো 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 অনেক ঘটনা আছে। অন্য কোনো সময় সুযোগ সুবিধে মতো আমরা ওই গান্ধীজির বিষয়ে আরো নয় আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে এখানেই বিষয়টি শেষ করছি। ওই একটাই কথা ঘুরে ফিরে আসছে যে গান্ধীজি বুঝেছিলেন যে তার দলের মধ্যে এবং তার দলের বাইরে অনেকে বিদ্রোহী হয়ে উঠেছেন, কেউ ক্ষমতা লাভের জন্য আর কেউ ক্ষমতা যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য। তাছাড়া গান্ধীজি যে স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বলা হচ্ছে, কারণ 1900 সালের আগে তো গান্ধীজি ছিলেন না, তাহলে তার আগে যা বিদ্রোহ হয়েছে, তার আগের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সেগুলোর কি কোনো মূল্য নেই? অর্থাৎ ব্রিটিশ ঠিক তার অনুগত হিসেবে যেমন ভাবে ইতিহাস লেখা উচিত, সেভাবেই ইতিহাস কিন্তু আমাদের গিলিয়েছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি আমাদের এই পর্ব। আপনাদের কেমন লাগলো একটু মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।